আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে পঞ্চম শ্রেণীর বাংলা ১৬ অধ্যায় অর্থাৎ শিক্ষাগুরুর মর্যাদা নিয়ে আলোচনা করেছি। এখন আমি ১৭ অধ্যায় অর্থাৎ ভাবুক ছেলেটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বাংলা ক্লাসে আমি মাসুম স্যার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি তোমাদের এই ১৭ অধ্যায় অর্থাৎ ভাবুক ছেলেটি নিয়ে আলোচনা করব। দেখি গল্পটা একটু আমরা ভালো করে পড়ে নিই। বিরাম চিহ্নটা সহকারে তোমরা বইতে আন্ডারলাইন করে নিবা। বিরাম চিহ্নতে বলা হয়েছে, প্রথমে বিরাম চিহ্ন শুরু। ১০-১১ বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়, পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে, তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে, রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে। বিরাম চিহ্ন শেষ, আবার বিরাম চিহ্ন শুরু। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, কেন এমন হয়? অবাক বিস্ময়ে ভাবে সে। এই বিস্ময়টা কিন্তু বিস্ময় হবে না, বিস্ময় হবে, অর্থাৎ দন্তেশয়ে মফল হবে, বিস্ময়ে ভাবে সে। বিরাম চিহ্ন শেষ। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে। যদি ঝড়ে গাছপালা ভেঙে যায় তাহলে সে কি করে? বাবাকে প্রশ্ন করে। আবার বিরাম চিহ্ন শুরু। আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুলে শিক্ষকতা করেছেন। বিরাম চিহ্ন শুরু। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাড়িখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে। এটা তোমরা আন্ডারলাইন করে নিবে। ১৮৫৮ সালের ৩০শে নভেম্বর, অর্থাৎ ৩০শে নভেম্বরে জন্মগ্রহণ করেন। ওর পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল বাড়িতেই। তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায়। বিরাম চিহ্ন শেষ। সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে ১৮৭৪ সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে। এটা আন্ডারলাইন করে নিবা। কৃতিত্বের ধারায় সে ১৮৭৮ সালে FA পাশ করে। এটাও আন্ডারলাইন করে নিবা। তারপর ১৮৮০ সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে বিলাতে যায় ডাক্তারি পড়তে। এটাও আন্ডারলাইন করে নিবা। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসাবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে। তোমরা অনেকে হয়তো বুঝতে পেরেছ কে তিনি। হ্যাঁ, সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র ১ বছর ডাক্তারি পড়ার পর ১৮৮১ সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এটা আন্ডারলাইন করে নিবা। এখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। ১৮৮৫ সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। তখন দেশ ছিল পরাধীন। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার ৩ ভাগের ২ ভাগ, অর্থাৎ ৩ ভাগের ২ ভাগ ভারতীয়রা পেতেন। জগদীশ চন্দ্র অস্থায়ীভাবে চাকরি করেছিলেন বলে তার বেতন আরও ১ ভাগ কেটে নেওয়া হয়। এই জগদীশ চন্দ্র বসু অস্থায়ীভাবে চাকরি করেন, স্থায়ীভাবে না, অস্থায়ীভাবে চাকরি করেছিলেন বলে তার বেতন আরও ১ ভাগ কেটে নেওয়া হয়। এর প্রতিবাদে তিনি দীর্ঘ ৩ বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। তার থেকে যে এই বেতন ১ ভাগ কেটে নেওয়া হয়, এই প্রতিবাদে তিনি 3 বছর বেতন না নিয়েই চাকরি করেন, অর্থাৎ তার কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে তাকে। তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে DSc ডিগ্রি প্রদান করে। এটা আন্ডারলাইন করে নাও। বিরাম চিহ্ন শুরু। জগদীশ চন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন, তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। তিনি বিশেষ পরিচিতি লাভ করেন কিসের উপর? যে গাছেরও প্রাণ আছে এই সত্যটি প্রমাণ করে। তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। তিনি দেখেছেন যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে অনেক মিল আছে।
1885 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। এটা আন্ডারলাইন করে নাও, এখানে বিরাম চিহ্ন শেষ। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করা, অর্থাৎ কোনো তার ছাড়া, অর্থাৎ তার লাগবে না, কোনো তার ছাড়াই তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি সৃষ্টি হয়, এই অতি ক্ষুদ্র তরঙ্গটা তিনি কি করেন, আবিষ্কার করেন, এতেও সফলতা অর্জন করেন। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। মাত্র 18 মাসের মধ্যে করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড কেলভিন বিলেতেই অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানান। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে কে তাকে আমন্ত্রণ জানান? বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড কেলভিন। এটা আন্ডারলাইন করে নিও। কিন্তু দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। এই যে বৈজ্ঞানিক অলিভার লজ এবং লর্ড কেলভিন বিলেতে তাকে যে অধ্যাপনার জন্য আমন্ত্রণ জানায়, তিনি কিন্তু সেখানে যাননি, কারণ তিনি তার দেশের কল্যাণের জন্যই কাজ করবেন এবং দেশের কল্যাণের জন্য তিনি সেই বিলাত থেকে আবার দেশে ফিরে আসেন। তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশ চন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে একটি বিজয় স্তম্ভ। তোমরা সবাই বিজয় স্তম্ভ মানে কি এটা বোর্ড, অর্থাৎ এটা কিন্তু শব্দের অর্থ পড়েছো। আমি কিন্তু তোমাদের শব্দের ভাণ্ডারগুলো শেষ করে দিয়েছি। তারপরের আসো যে বিরাম চিহ্ন কিন্তু আবার শুরু। জগদীশ চন্দ্র বসু বাংলাতেও বেশ লিখেছেন, বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য। বিশেষ করে তিনি শিশুদের জন্য অনেক কিছু লিখেছেন। তার লেখা নিরুদ্দেশের কাহিনী, বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। বিরাম চিহ্ন শেষ। এটি পরে পলাতক তুফান নামে জগদীশ চন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। পলাতক তুফান নামে জগদীশ চন্দ্রের অব্যক্ত নামে একটা বইয়ে ছাপা হয়। তার লেখা অদৃশ্য অলোক তোমাদের আনন্দ দেবে। আবার নিচে বিরাম চিহ্ন শুরু। 1915 সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন। কত সালে এবং কোন সরকার তাকে নাইট উপাধি দেন, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে এবং এটা কিন্তু মুখস্থ করে নেবে, যাতে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে তাহলে এটা তোমরা ভালোভাবে লিখতে পারবে। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। তাই তার উপাধি সহ নাম হয় স্যার জগদীশ চন্দ্র বসু। যখনই তাকে ব্রিটিশ সরকার নাইট উপাধি দেন, তারপর থেকে তার নামে উপাধি সহ নাম কি হয়? স্যার জগদীশ চন্দ্র বসু। স্যার নামটি তার উপাধিতে যোগ হয়। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। বিরাম চিহ্ন শেষ। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। এর 2 বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির। এর 2 বছর পর তিনি জগদীশ চন্দ্র বসু নামে একটা বিজ্ঞান মন্দির তৈরি করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। এই যে বিজ্ঞান শিক্ষা চর্চার ক্ষেত্রে তার সফলতা ছিল কোন বিজ্ঞানীর মতো? গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে 1935 সালে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে কত সালে? 1935 সালে। জগদীশ চন্দ্র বসু ভারতের গিরিডিতে মারা যান 1937 সালের 23শে নভেম্বর। তাহলে জগদীশ চন্দ্র বসু কত সালে এবং কোথায় মারা যান এটা কিন্তু পড়তে হবে। এটা তোমরা সবাই আন্ডারলাইন করে নেবে। তাহলে আমরা এটা জানি যে জগদীশ চন্দ্র বসু কোথায় মারা যান? ভারতের গিরিডিতে মারা যান। কত সালে মারা যান? 1937 সালে 23শে নভেম্বর। ওই সময়ের সেই ভাবুক ছেলেটি স্যার জগদীশ চন্দ্র বসু একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি বাঙালির গৌরব, সমগ্র ভারতবর্ষের গৌরব, পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। আমরা গল্পটা শেষ করলাম। এই গল্প থেকে অনেক কিছু জানার আছে এবং শেখার আছে। তোমরা সবাই এটা ভালো করে বাসায় পড়ে নেবে। তারপরে দেখো শব্দের অর্থ এখানে দেওয়া আছে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। পর্যবেক্ষণ অর্থ কী, পাণ্ডিত্যপূর্ণ অর্থ কী, বিজয়স্তম্ভ অর্থ কী, গিরিডি অর্থ কী, কল্পকাহিনী অর্থ কী, বৈজ্ঞানিক কল্পকাহিনী অর্থ কী, প্রবেশিকা অর্থ কী, এফএ অর্থ কী, এই শব্দের অর্থগুলো কিন্তু তোমাদের আমি ক্লাসে কমপ্লিট করিয়ে দিয়েছি।
তারপরে হচ্ছে এখানে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করো। এই যে নিচের যে বাক্যগুলো দেওয়া আছে অর্থাৎ এখানে খালি ঘর সহ বাক্য দেওয়া আছে, এই খালি ঘরে কিন্তু এই উপরের যে তোমরা উপরের যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে খালি ঘর পূরণ করে কিন্তু বাক্যটা তৈরি করতে হবে। তারপরে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর লিখি ও বলি। ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? আমরা সবাই জানি ভাবুক ছেলেটি কে ছিলেন। এই প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে। তারপরে এখানে দেখো সঠিক উত্তরটি টিক চিহ্ন দেই, এই টিক চিহ্নগুলো তোমরা সবাই পড়ে নেবে। তারপরে এখানে দেখো কথাগুলো বুঝে নি, এই কথাগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। শিক্ষার ধাপ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষার ধাপটা কি? প্রথমে আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা লাভ করি, তারপরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষা লাভ করি, তারপরে মহাবিদ্যালয়, তারপর বিশ্ববিদ্যালয়। এইগুলো হচ্ছে এই শিক্ষা হলো একটার পর একটা শিক্ষার ধাপ। প্রথমে প্রাথমিক বিদ্যালয়, তারপর উচ্চ বিদ্যালয়, তারপরে মহাবিদ্যালয়, তারপরে বিশ্ববিদ্যালয়, এইগুলো কিন্তু এক একটা শিক্ষার ধাপ। বকেয়া পরিশোধ, বকেয়া পরিশোধটা কি আমরা এখন পড়ে নেব। কারো নিকট কোনো টাকা পয়সা পাওনা থাকলে যদি সময় মতো দেওয়া না হয় তখন তা বকেয়া হয়ে যায়। যদি আমি কারো কাছ থেকে কোনো টাকা নিই এবং ওই টাকাটা যদি সময় মতো না দিই তাহলে কিন্তু ওটা বকেয়া থেকে যায়, ওটা কিন্তু বকেয়া থেকে যায়। পরে যদি আগের পাওনা দিয়ে দেওয়া হয় তবে তাকে বলা হয় বকেয়া পরিশোধ। তাহলে বকেয়া পরিশোধটা কি আমরা কিন্তু জেনে নিলাম। কারো কাছ থেকে আমি যদি টাকা নিই, আমরা যদি কারো কাছ থেকে টাকা নিই, সেই টাকা যদি সময় মতো পরিশোধ না করে যদি আমরা পরবর্তীতে পরিশোধ করি তাহলে সেটা কিন্তু বকেয়া পরিশোধ নামে পরিচিত হবে। অন্যতম, বহুর মধ্যে এক হলে তাকে বলা হয় অন্যতম। বহুর মধ্যে এক অর্থাৎ অনেক কিছু জিনিস আছে, তার মধ্যে যদি একটা সবচেয়ে বেশি ভালো হয় তাহলে সেটা কিন্তু হবে অন্যতম। কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য অন্যতম শব্দটি ব্যবহার করা হয়। কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য আমরা কোনো জায়গায় ট্যুর করতে গেলাম, দেখলাম সেখানে অনেক কিছু পর্যবেক্ষণ করলাম অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় গেলাম, যাওয়ার পর এই জায়গাটার মধ্যে যেটা সবচেয়ে ভালো মনে হবে এটাই কিন্তু অন্যতম হবে। তারপরে তথ্যের আদান প্রদানটা কি? তথ্যের আদান প্রদান আমরা কীভাবে করতে পারি? তথ্য বলতে ঠিক সংবাদ, প্রকৃত অবস্থা বা সত্যকে বোঝাতো, কিন্তু আজকের দিনে লিখে ছাপিয়ে অথবা বেতার, টেলিভিশন, ফোন, ইন্টারনেটের সাহায্যে যত রকম কিছু পাঠানো যায় তার সবই তথ্যের আদান প্রদান। আমরা কিভাবে তথ্য আদান প্রদান করতে পারি? দেখো, সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে কিন্তু আমরা মোবাইল ফোন ব্যবহার করে থাকি। আমরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য মানুষের সাথে কথা বলার জন্য আমরা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে থাকি। তারপর ফেসবুকে কথা বলি, আমরা টুইটারে কথা বলি। তারপরে আমরা দেখা যায় ইন্টারনেট থেকে বিভিন্ন রকমের ভিডিও ডাউনলোড করে আমরা দেখি। যেমন আমাদের যে ক্লাসটা হচ্ছে এটা কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে, এটা কিন্তু একটা ভিডিও। যেমন এই যে তোমার আমাদের যে ক্লাসটা ভিডিওটা রেকর্ড হচ্ছে, এই ভিডিওটা যদি তোমরা দেখো এইটা কিন্তু একটা তথ্যের আদান প্রদান হচ্ছে। আমরা যে তথ্যটা দিচ্ছি তোমরা কিন্তু সেই তথ্যটা দেখছো, ভালো করে বুঝতে পেরেছো, এটাই একটা তথ্যের আদান প্রদান। এছাড়া আমরা টেলিভিশনে বিভিন্ন তথ্য পেয়ে থাকি, যেমন বর্তমান বিশ্বে করোনা ভাইরাস সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি, আন্তর্জাতিক বিশ্বের তথ্যগুলো আমরা পেয়ে থাকি। তারপরে দেখো নাইট উপাধি ব্রিটিশ রাজ্যের অত্যন্ত সম্মানজনক উপাধি। আমরা এর আগে বলেছি নাইট উপাধি থেকে জগদীশ চন্দ্র বসুকে কে নাইট উপাধি প্রদান করলো, এটা কিন্তু আমরা এই গল্পটা পড়েছি। তাহলে 1915 সালে ব্রিটিশ সরকার কিন্তু জগদীশ চন্দ্র বসুকে নাইট উপাধি প্রদান করেন। এদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। যখন 1915 সালে ব্রিটিশ সরকার জগদীশ চন্দ্র বসুকে ভারত সরকার জগদীশ চন্দ্র বসুকে নাইট উপাধি প্রদান করলো, তারপর থেকে কিন্তু জগদীশ চন্দ্র বসুর নামের আগে কিন্তু স্যার উপাধিটা কিন্তু স্থাপন করা হলো। তাহলে এটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। কর্মশালার বিজ্ঞান শিক্ষায় সত্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার, বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এটা আমরা ভালো করে পড়ব, এই অধ্যায়টা আমরা ভালো করে পড়ে নেব। আর একটা কথা বলতে চাই যে আমি কিন্তু 28 তারিখে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, 4টা অধ্যায় হোমওয়ার্ক দিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা এই হোমওয়ার্কগুলো ভালোভাবে পড়েছো। আজকে তোমাদের আমি আবারও 4টা অধ্যায় হোমওয়ার্ক দেবো। আজকে 30 তারিখ, আমি তোমাদেরকে আবারও 4টা অধ্যায় হোমওয়ার্ক দিতে চেয়েছিলাম। তাহলে আমরা 4টা অধ্যায় এখন আমি বোর্ডে লিখে দিচ্ছি। 4টা অধ্যায় কী 4টা অধ্যায় সেটা দেখে নাও তোমরা সবাই।
অধ্যায় 5, 6, 7 ও 8। এই যে চারটা অধ্যায় কি কি? 5 নম্বরে বলা হয়েছে ফুটবল খেলোয়াড়, 6 নম্বরে বলা হয়েছে বীরের রক্তে স্বাধীনে দেশ, 7 নম্বর ফেব্রুয়ারির গান, 8 নম্বর শখের মৃৎশিল্প। এখানে কিন্তু পদ্য আছে আমাদের দুইটা, অর্থাৎ বীরের রক্তে স্বাধীনে দেশ এটা একটা পদ্য, এটা একটা গদ্য, এটা একটা গদ্য। তারপরে হচ্ছে শখের মৃৎশিল্প, এটা একটা গদ্য। অর্থাৎ এখানে কিন্তু দুইটা গদ্য দেওয়া আছে এবং দুইটা পদ্য দেওয়া আছে। ফুটবল খেলোয়াড়ের তোমরা কবিতা মুখস্থ করবে, মূলভাব মুখস্থ করবে, কবির পরিচিতিটা মুখস্থ করবে, আবার ফেব্রুয়ারির গান কবিতাটা মুখস্থ করবে, তারপর মূলভাবটা মুখস্থ করে নেবে তোমরা সবাই। আশা করি তোমরা সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টিতে তোমাদের যদি কোনো সমস্যা মনে হয়, বুঝতে যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির কমেন্টস বক্সে তোমাদের সমস্যার বিষয়টি উল্লেখ করে দেবে। আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।